আসসালামু আলাইকুম সবাইকে। বেশ অনেকদিন পর আপনাদের সাথে আবারও দেখা। কি নিয়ে? ওই যে চ্যাপ্টার 2 সেট অফ ফাংশন, নতুন একটা চ্যাপ্টার নিয়ে। হ্যাঁ, আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকে ক্লাসটা শুরু করে দিব। এই মুহূর্তে 6টা বাজে এবং বাহিরে মাগরিবের আজান হচ্ছে। তো আমরা একটু আজানটা শেষ করার পর যদি একটু চুপ থাকি। আসসালামু আলাইকুম। ওই যে যেটা বলতেছিলাম যে বেশ অনেক দিন পর আপনাদের সাথে আবারও দেখা। তো আজকে আমরা জেএমএতে নতুন একটা চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারটা সেট অফ ফাংশন, চ্যাপ্টার 2, এবং খুবই ইজি একটা চ্যাপ্টার। এবং সেট অফ ফাংশন আপনাদের হায়ার ম্যাথের হায়ার ম্যাথও আছে, কিন্তু আপনাদের শর্ট সিলেবাস ইনক্লুড নাই। তো এর জন্য আর কি জাস্ট এখানে একটাই দিছে এই জায়গাতে, বা এই চ্যাপ্টারটা দেয়ার উদ্দেশ্যের কথা যদি আমরা একটু বলি। আমরা প্রত্যেকটা চ্যাপ্টার যারা এইখানে বোর্ড থেকে সিলেক্ট হয়েছে, হ্যাঁ, প্রত্যেকটা চ্যাপ্টার এর একটু উদ্দেশ্য আমরা যে একটু জানবো যে কেন আসলে এই চ্যাপ্টারটি দিছে। দুনিয়ার আরো এত কিছু চ্যাপ্টার থাকতে এটা কেন দিছে? কারণ এর পরে একটা জিনিস আছে ফাংশন, আর এখানে আছে একটা জিনিস যেটা সেট। এবং এই সেট না বুঝলে আমরা এইচএসসি তে যাওয়ার পর আমাদের এই সেটের উপর বেস করে কিছু জিনিস শিখতে হয়। যেমন আমরা বলি সম্ভাবনা, এই সম্ভাবনার ম্যাথগুলোতে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে। ফাংশন না জানলে তো হবেই না। ঠিক আছে, ইন্টারে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা ক্যালকুলাস। ওই ক্যালকুলাস বুঝতে গেলে আমাদের এই ফাংশনটা বুঝতে হবে। তো বুঝাইতে পারছি যে এই চ্যাপ্টারটা আসলে গুরুত্ব কতটা, মানে কতটা, যে পরবর্তী ক্লাসে যদি যেতে হয় আমাদের আগে থেকেই যাতে বেসিকটা আমাদের স্ট্রং হয়, আমরা যাতে একটু হলেও প্রিপেয়ার হতে পারি। তো এর জন্য এই চ্যাপ্টারটা সিলেক্ট করা। ওকে, তো এর জন্য সরকার এই চিন্তা করেই এই চ্যাপ্টারটা সিলেক্ট করছে। তো তো এখন আমাকে একটু বলেন যে কেমন আছেন আপনারা সবাই? হ্যাঁ, সবাই তো ভালো আছেন? হ্যাঁ, সুস্থ আছেন সবাই? তো আমাকে তো ঠিক মতো শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, তো আমরা শুরু করে দেই আমাদের প্রথম যে ক্লাস, যে আজকের এটার সেটের বিষয়। হ্যাঁ, সেট, এটা হয়ে গেছে, হ্যাঁ পাইছি পকেটে। আচ্ছা, সেট যে বিষয়, ঠিক আছে, আমরা প্রথম অংশটা সেট সেট নিয়ে কথা বলবো আজকে, এবং এর পরবর্তী অংশ ফাংশন ফাংশন নিয়ে আলোচনা আমরা পরে করব। তো সেটের বিষয়টা আসি। সেট আসলে কি অ্যাকচুয়ালি? আমরা যদি একটু দেখতে যাই যে সেট জিনিসটা অ্যাকচুয়ালি কি, যে হোয়াট ইজ সেট। আমরা সেটের নামটা, মানে এই যে পড়া বাদ দিয়ে সেট পড়ার বিষয়ে ভুলে যাই। সেটের নাম কি আসলে আমরা শুনছি যে সেট শব্দটা কি আমরা ব্যবহার করেছি কখনো? যেমন ধরো এরকম হয় যে একটা সময় আমরা যখন ওই যে স্কুলে পড়তাম, যেমন আমার আমার মনে আছে, আমি যখন 6-এ উঠি তখন আমি যখন 6-এ পড়ি তখন নতুন এই সৃজনশীল পদ্ধতিটা চালু হয়। তো সৃজনশীল পদ্ধতি চালু হয় তখন আসলে টিচাররাও বুঝতেছিল না যে আসলে কি পদ্ধতি কি না। তো তখন টিচাররা বলতো তাদের গাইড কিনে নাও। তো তখন বলছি যে ক্লাস 6-এর গাইড
গাইডটা আসলে দেন, গাইডের যে সেটটা আছে ওই সেটটা হচ্ছে আমাকে দেন, ক্লাস 6 এর গাইড বইগুলার সেট হচ্ছে আমাকে দেন। তো সে হচ্ছে তখন হচ্ছে একটা গাইডের তখন একটা নাম ছিল কি গ্যালাক্সি, এখনো মনে আছে। সেই গ্যালাক্সি গাইড আমার জীবনে আসলে প্রথম গাইড পড়া, এর আগে আসলে আমি কখনো গাইড পড়ি না, এই ছিল হচ্ছে গ্যালাক্সি গাইড। তো ওইটা আর কি হচ্ছে আমরা মানে আমি আসলে হচ্ছে নিয়েছিলাম। তো এই যে কথাটা যে কি 6 এর বইগুলা বা হচ্ছে গাইডের একটা সেট, ওইটার মধ্যে আসলে বেশ অনেকগুলা ছিল, যে হচ্ছে বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, তারপর হচ্ছে কৃষি, এটাও ছিল, সমাজ, এই সবগুলো একসাথে ছিল, বিজ্ঞান এরকম ছিল। তো এই যে বইয়ের একটা সেট, হ্যাঁ, এরপরে হচ্ছে ধরো যে তোমরা ক্লাস 9-এ হচ্ছে সায়েন্সের বইগুলার সেট। সায়েন্সের বইগুলার সেটে কি কি আছে? সায়েন্সের বইগুলার সেটের মধ্যে আছে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, ওই হায়ার ম্যাথ বা উচ্চতর গণিত আমরা বলি, যদিও ম্যাথ আসলে হচ্ছে সায়েন্সেরই একটা পার্ট। তো এই যে সেট, এগুলো আমরা আসলে ইউজ করি। আর কি আছে হচ্ছে দেখবা যে আমাদের হচ্ছে মায়েরা ব্যবহার করতে কি গয়নার একটা সেট। গয়নার সেটে আসলে কি থাকে? গয়নার সেটে হচ্ছে গলার একটা সম্ভবত গলার একটা হার থাকে, তারপর একটা চেইন থাকে না, গলার একটা হার থাকে, কানে একটা দুল থাকে। হ্যাঁ, তো এইগুলো আসলে হচ্ছে গয়নার সেট। হ্যাঁ, এগুলাকে আসলে হচ্ছে বলে সেট। এখন ভাইয়া কিভাবে জানছি? ভাইয়া জানছি আসলে হচ্ছে তোমরা একটা সময় গেলে আসলে হচ্ছে জেনে যাওয়া। যাই হোক, তো এই যে সেট কথাটা আমরা বলতেছি, মানে একটা সেটের মধ্যে কি হয়? একটা সেটের মধ্যে কিন্তু একটা জিনিস থাকে না, একটা সেটের মধ্যে আসলে বেশ অনেকগুলা জিনিস থাকে। তো এইটাই যে আসলে হচ্ছে অনেকগুলা জিনিস একসাথে করে রাখাটাই আসলে হচ্ছে কি সেট। মানে অনেকগুলা জিনিস, এগুলো কি বিভিন্ন কিছু হতে পারে। যেমন ধরো হচ্ছে আমরা বলি না আমাদের কাছে হচ্ছে কিছু কালেকশন আছে। কি কালেকশন? ধরো হচ্ছে অনেকে হচ্ছে টাকা টাকা জমাইতে পারে, মানে টাকার একটা কালেকশন ছিল যে নতুন নতুন নোট গুলা সে হচ্ছে কালেক্ট করে রাখছে, তাহলে তার কাছে হচ্ছে নতুন নোটের একটা সেট আছে। যেমন আমার কাছে হচ্ছে এখনো কিছু কয়েনের সেট আছে। যেমন আমি আসলে হচ্ছে ওই 1 পয়সা থেকে শুরু করে 10 পয়সা, 5 পয়সা, এইগুলোর হচ্ছে একটা কয়েনের কালেকশন জমায় রাখছিলাম। পরবর্তীতে সেটা আছে, এখনো আছে, বাট কই আছে আমি জানি না। তো এই যে এটা একটা সেট, মানে অনেকগুলা জিনিস, অনেকগুলা জিনিস একসাথে রাখাটাই আসলে হচ্ছে কি একটা সেট। তাহলে সেট আর কিছুই না, সেট আসলে হচ্ছে আমরা এভাবে সেটের সংজ্ঞাটা বলতে পারি, সেট হচ্ছে বাস্তব ও চিন্তা জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে আসলে হচ্ছে সেট বলে। এই যে কতগুলা জিনিসের সংগ্রহ যেগুলো একসাথে আসলে হচ্ছে আছে বা কালেকশন, এটাকেই বলি হচ্ছে আমরা সেট। কথা কি বুঝতে পারছি? এখন এইখানে একটা কথা হচ্ছে যে দেখো, এইখানে বাস্তব ও চিন্তা জগৎ, ঠিক আছে, বাস্তব ও চিন্তা জগৎ, বাস্তব দেখলাম এই যে কয়েনের একটা সেট, জুয়েলারি একটা সেট, বইয়ের একটা সেট। হ্যাঁ, তো এখন কল্পনার জগতের মধ্যে কি হতে পারে? যে তুমি একটা জিনিস কল্পনা করে এগুলাকে সেটের মধ্যে অন্তর্ভুক্ত করতে পারো। যেমন তুমি চিন্তা করতে পারো যে হচ্ছে আমি সেট নিব, এখানে আসলে হচ্ছে আহ, সবচেয়ে বড় প্রাইম নাম্বার গুলো আসলে হচ্ছে থাকবে, সবচেয়ে বড় বড় আসলে হচ্ছে প্রাইম নাম্বার গুলো থাকবে, এটা একটা সেট হতে পারে। এখন সবচেয়ে বড় প্রাইম নাম্বার গুলা কি সেটা কিন্তু এখন আসলে হচ্ছে বের করা যায় না, বাট হচ্ছে তুমি একটু যদি গুগল করো দেখবা যে আসলে হচ্ছে কি জানি একটা আছে, একটা হচ্ছে প্রাইম নাম্বার, মাথায় আসতেছে না, একটা অনেক বড় একটা প্রাইম নাম্বার যার হচ্ছে ডিজিটি সম্ভবত হচ্ছে 2 এর উপরে পাওয়ার কত দেখলাম 138 না কি যেন এরকম একটা হচ্ছে ইয়া ছিল। ধরো একটু একটু গুগল করে, আমিও ভুলে গেছি। একটু গুগল করি, আমিও ভুলে গেছি সবচেয়ে বড় প্রাইম নাম্বার। হ্যাঁ, এটা হচ্ছে মার্সিন প্রাইম নাম্বার। মার্সিন প্রাইম নাম্বার এর ডিজিট সংখ্যা হচ্ছে কোটি, এর হচ্ছে ডিজিট সংখ্যা হচ্ছে 2 কোটি, তারপর হচ্ছে 68,62,048 ডিজিট। এটা আসলে হচ্ছে এখন পর্যন্ত বের করা মার্সিন প্রাইম নাম্বার। ঠিক আছে, কিন্তু এটা আসলে হচ্ছে কিন্তু বড় নয়, এর থেকে আরো বড় প্রাইম নাম্বার আছে। তো এই যে জিনিসটা যেটা আসলে হচ্ছে মানে এক্সিস্ট করে না, তুমি জাস্ট কল্পনা করতেছো, এগুলা হচ্ছে আসবে তখন আসলে হচ্ছে চিন্তা জগতের এই জিনিসগুলা নিয়ে হচ্ছে তুমি যদি কালেক্ট করে, মানে এই জিনিসগুলোকে তুমি যদি একসাথে করে রাখো, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার ওই চিন্তা জগতের জিনিসগুলো আর কি সেট। কথা কি বুঝতে পারছি? তার বাস্তব অবাস্তব সবগুলারই আসলে হচ্ছে সেট হতে পারে। তো এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে কি কালেকশন, বা কয়েকটা বিষয় মানে কয়েকটা জিনিসের কালেকশনই হচ্ছে অ্যাকচুয়ালি সেট। যেমন এখানে হচ্ছে আমরা হচ্ছে 4টে এক্সাম্পল রাখছি, কি আছে দেখো।
স্বরবর্ণগুলার একটা সেট। স্বরবর্ণগুলার সেট আছে কি, এই যে স্বর থেকে একেবারে হচ্ছে ও পর্যন্ত এগুলা। তার মানে এখানে আসলে হচ্ছে কয়টা আছে, কয়টা হচ্ছে স্বরবর্ণ আছে, টোটাল 11টা। সো এই 11টা কালেকশন হচ্ছে একটা সেট। এরপরে কি স্বাভাবিক সংখ্যার সেট। স্বাভাবিক সংখ্যা কি, এই যে 1 2 3 4 5 6 এগুলো আসলে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তো এগুলোর হচ্ছে একটা সেট আছে। এরপরে ধরো হচ্ছে আমি যদি বলি জোড় সংখ্যার সেট, যেখানে 2 4 6 8 এগুলো আসবে, তার মানে এই জোড় সংখ্যাগুলো নিলে এটা হচ্ছে একটা সেট আসবে। এরপরে দেখো ওই যে যেটা বললাম যে নবম শ্রেণীর বইয়ের সেট, কি আছে বাংলা, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, আরো আছে তোমাদের 9 এ হচ্ছে যেই সাবজেক্টগুলো অনেক কিছু আছে। তো এগুলা হচ্ছে এই যে কালেকশন, এটাই হচ্ছে একটা সেট। কথা বুঝতে পারছি। সেট কিন্তু খুবই সহজ, এই যে এইটাই তো সেট। হ্যাঁ, তো ম্যাথ গুলা বুঝতেছো যে এই সেট জিনিসটা এত সহজ, তো ম্যাথ গুলা কি কি হবে, ম্যাথ গুলা এরকম সহজই হবে। সেটের ম্যাথ গুলো আসলে খুবই সহজ। ওকে, তো এটা তো আমরা বুঝতে পারলাম যে আসলে হচ্ছে সেট জিনিসটা অ্যাকচুয়ালি কি। এখন কথা হচ্ছে যে পরের বিষয় হচ্ছে সেট লেখার নিয়ম। সেটটাকে আমরা আসলে কিভাবে লিখবো। তো প্রথম কথা হচ্ছে মনে রাখতে হবে প্রত্যেকটা সেটের একটা নাম আছে। কি, প্রত্যেকটা সেটের একটা নাম আছে। ওই যে আমি যেটা বলছি যে বইয়ের সেটের একটা নাম আছে, যে কি আমি সেটটা দেখে বুঝবো যে এটা কার সেট। ওই যে বললাম যে বইয়ের সেট, কয়েনের সেট, জুয়েলারি সেট, কি ওই যে নাম যে জুয়েলারি, এখানে আসলে হচ্ছে জুয়েলারি আছে। কয়েনের সেটে কি আছে, কয়েন আছে। তারপর আসলে হচ্ছে বইয়ের সেটে কি আছে, বই আছে। অবভিয়াসলি তুমি আসলে হচ্ছে কয়েনের সেটের মধ্যে হচ্ছে যা হচ্ছে বই রাখবা না, তাই না। তুমি বললা হচ্ছে এটা একটা কয়েনের সেট, কিন্তু সেই কয়েনের সেটের মধ্যে তুমি বই রেখে দিছো, সেটা তো হবে না। তার মানে কি সেটের একটা নাম আছে। এই সেই সেট লেখার নিয়মের বেলায় প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে, এর হচ্ছে একটা নাম থাকতে হবে। এবং সেই নামটা আমরা স্বভাবতই আসলে হচ্ছে ক্যাপিটাল লেটার গুলা দিয়ে আসলে হচ্ছে প্রকাশ করি। সেটার একটা নাম থাকবে, এই নামটাকে আমরা আসলে হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে প্রকাশ করি। ক্যাপিটাল লেটার এ বি সি ডি ই এগুলা যে কোনো কিছু হতে পারে, এগুলো দিয়ে আসলে হচ্ছে সেটের নামটাকে আমরা প্রকাশ করে থাকি। এরপরে সেটের ভিতরে আসলে কি, সেটের ভিতরে অনেকগুলো উপাদান বা এলিমেন্ট আছে। একটা সেটের ভিতরে অনেকগুলো বা দুইটাও থাকলেও থাকতে পারে, ঠিক আছে। আবার ধরো হচ্ছে কোনো এলিমেন্ট নাই, সেটাও আসলে একটা সেট, ঠিক আছে। তুমি কোনো এলিমেন্টই রাখলা না, সেটা হচ্ছে একটা সেট, কোনো সমস্যা নেই। একটা এলিমেন্ট রাখছো, সেটা হচ্ছে একটা সেট হবে, কোনো সমস্যা নেই। তার মানে সেটের নামগুলাকে আমরা আসলে হচ্ছে ক্যাপিটাল লেটার গুলো দিয়ে আসলে হচ্ছে প্রকাশ করব, ঠিক আছে। এরপরে কি, সেটের ভিতরে কিছু এলিমেন্ট থাকবে। এই এলিমেন্ট গুলাকে আমরা হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখবো। কি, আমরা সেটের ভিতরে থাকা এলিমেন্ট গুলাকে কিসের মধ্যে রাখবো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো। কথা কি বুঝতে পারছি। আমি একেবারে হচ্ছে বেসিক থেকে আলোচনা করতেছি, এগুলো হচ্ছে তোমাদের কাছে অনেকের কাছে একটু বোর ফিল হতে পারে যে আরে দূর এটি তো জানি, ঠিক আছে, আগাচ্ছে না কেন। বাট ওই আমি ধরেই নিছি যে তুমি কিছু জানো না। তুমি যদি জানো তাহলে তুমি একটু চুপ করে একটু দেখো যে আসলে নতুন কিছু জানতে পারো কিনা। আর হচ্ছে যারা জানে না, আমি হচ্ছে অ্যাকচুয়ালি তাদের জন্যই বলতেছি। আমি ধরে নিছি যে ক্লাস 9-এ তোমরা কিচ্ছু বড় নাই, কিচ্ছু না, আমরা 10-এ নতুন করে পড়তেছি, আর কিছু না। যে সেট, এই সেটের কথা আমি জীবনে প্রথম শুনছি, ওইভাবে ধরেই আসলে হচ্ছে আমরা আগাচ্ছি। ওকে, তার মানে কি সেটের ভিতরে থাকা এলিমেন্ট গুলাকে আমরা হচ্ছে এরকম একটা সেকেন্ড ব্র্যাকেটের দিয়ে আসলে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। এরপরে সেটের ভিতরে থাকা প্রত্যেকটা এলিমেন্টকে আমরা এইভাবে আসলে হচ্ছে কমা কমা দিয়ে রাখি। ধরো হচ্ছে যদি জুয়েলারি সেট বলি, তাহলে কি যে গলার হার, কানের দুল, আর কি আর কিছু আছে আর আমি জানি না, যাই হোক বাদ দে, ঠিক আছে। ওই যে বইয়ের সেটের মধ্যে বইয়ের কি বাংলা, ইংলিশ, তারপর হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই জিনিসগুলো আছে। তার মানে সবগুলাকে আমরা হচ্ছে এরকম কমা কমা দিয়ে আসলে হচ্ছে সেপারেট করি। এরপরে ভিতরে যে জিনিসগুলা, এইগুলাকে আসলে ওই যে নাম ধরে ধরে আমরা লিখতে পারি, অথবা আমরা হচ্ছে ইংরেজি অ্যালফাবেট যদি ইউজ করি, তাহলে সেগুলো আসলে হচ্ছে স্মলার লেটার গুলা দিয়ে আসলে হচ্ছে আমরা ব্যবহার করতে পারি। এ বি সি ডি এভাবে আস্তে আস্তে হচ্ছে যাবে। এইটাই আসলে হচ্ছে সেট। এই যে সেট লেখার নিয়ম, যে সেটের একটা নাম থাকবে, সেটের ভিতরে যে এলিমেন্ট গুলা আছে, এই যে প্রত্যেকটা এই এলিমেন্ট বা উপাদান, এগুলাকে বলে আসলে হচ্ছে উপাদান। এই উপাদানগুলাকে আমরা হচ্ছে স্মলার লেটার গুলো দিয়ে আসলে হচ্ছে প্রকাশ করতে পারি। যদি লেটারের এলিমেন্ট গুলো হয়, নাম্বার থাকলে নাম্বার আসবে, নাম বড় নাম থাকলে নামগুলো আসবে, কোনো সমস্যা নেই। এবং এই এলিমেন্ট গুলাকে
আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে আসলে হচ্ছে বা সেকেন্ড ব্রেকেটের ভিতরে রাখি। এটি আসলে হচ্ছে সেট লেখার নিয়ম। এখন আমরা যদি আসি, ওই যে সেটকে সাধারণত ইংরেজি বর্ণমালা বড় হাতের অক্ষর এই ক্যাপিটাল লেটার এবিসি দিয়ে প্রকাশ করা হয়। এরপরে কোনো সেটে সংগৃহীত প্রত্যেক বস্তুকে ওই সেটের উপাদান, ওই যে উপাদানগুলো যেই বস্তুগুলাকে রাখা হয়েছে সেটাকে উপাদান বলা হয়। এই উপাদানগুলোকে আমরা ইংরেজি ছোট হাতের অক্ষর এবিসি ইত্যাদি দ্বারা প্রকাশ করতে পারি। নাম্বার থাকলে নাম্বারকে তো আর এবিসি দিয়ে প্রকাশ করবো না। এরপরে এইখানে একটা জিনিস দেখো যে এক্স হচ্ছে একটা সেট, এক্স সেটের দুইটা এলিমেন্ট। এক্স হচ্ছে একটা সেট, এই এক্স সেটের দুইটা এলিমেন্ট, একটা কি এ আর বি যদি হয়, এ আর বি যদি হয়, তার মানে এই এ, এই এ উপাদানটা এটা হচ্ছে কি এক্স এর, মানে এ হচ্ছে এক্স এরই হচ্ছে একটা উপাদান, বি কি এক্স এর একটা উপাদান বা এলিমেন্ট, উপাদান বা এলিমেন্ট। তো এই জিনিসটাকে আমরা বলি যে এক্স সেটের দুইটা এলিমেন্ট যদি এ আর বি হয়, তখন আমরা এই জিনিসটা এইভাবে লিখি যে এ, এই জায়গাতে এ, এইটাকে হচ্ছে আমরা কি বলি, এইটাকে বলি হচ্ছে এ, এই যে এই সিম্বলটা, এই সিম্বলটাকে আমরা আসলে হচ্ছে হয় বিলংস টু বলি, এই সিম্বলটাকে আমরা হচ্ছে বিলংস টু বলি, অথবা আমরা এলিমেন্ট অফ বলি, দুইটা কথা। তার মানে এখানে কি এ হচ্ছে এক্স এরই একটা উপাদান, এ হচ্ছে এক্স সেটের একটা উপাদান। তো এই কথাটা হচ্ছে এ বিলংস টু এক্স এভাবেও বলতে পারি, অথবা বলতে পারি এ ইজ অ্যান এলিমেন্ট অফ এক্স। এই দুইটা কথা, এই দুইটা কথা স্যার হচ্ছে একটু মাথায় রাখতে হবে, এই দুইটা কথা হচ্ছে মাথায় রাখতে হবে। এ ইজ অ্যান এলিমেন্ট অফ এক্স এটা তুমি বলতে পারো, অথবা এ বিলংস টু এক্স। ওকে, এই যে এই কথাটার মানেই আসলে এইটা, অথবা তুমি চাইলে বলতে পারো এইটা, এক্স এ বিলংস টু এক্স, এটা যেই কথা এ ইজ অ্যান এলিমেন্ট অফ এক্স, মানে কি এখানে যে এস, এটা আসলে কি এক্স এরই হচ্ছে একটা উপাদান, এই কথাটার মানেই তো এইটা। সো আমরা এটাকে এইভাবে পড়বো, ঠিক আছে? ধরো এখানে আসলে কি এক্স একটা সেট, হ্যাঁ এক্স একটা সেট, এই সেটের এলিমেন্ট গুলা কি এ বি। তার মানে আমি যদি আসলে হচ্ছে নেই যে সি, এই সি কি এই এক্স সেটের কোনো এলিমেন্ট বা উপাদান, সি কিন্তু এক্স সেটের কোনো উপাদান না, তখন আমরা এই কথাটা এভাবে লিখতে পারি সি ইজ নট অ্যান এলিমেন্ট অফ এক্স, অর সি ইজ নট বিলংস টু এক্স, এভাবে আসলে অর সি ডাজ নট বিলং টু এক্স, এভাবে আসলে হচ্ছে আমরা বলতে পারি যে সিটা আসলে হচ্ছে এক্স এর কোনো উপাদান না, সি ইজ নট অ্যান এলিমেন্ট অফ এক্স, অর সি ডাজন্ট belongs to x, or c is not belongs to or belong to x, এভাবে আমরা আসলে এটাকে বলতে পারি। বাট এই যে জিনিসটা, এই যে সিম্বলটা, এটাকে বুঝতে পারছি, এইটা আসলে হচ্ছে পড়া, যে কিভাবে আমরা পড়বো এটা হচ্ছে আমাদের একটু শিখতে হবে। ম্যাথমেটিক্স কিন্তু আর কিছুই না, ম্যাথমেটিক্স হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ কি ল্যাঙ্গুয়েজ অফ ইঞ্জিনিয়ারিং আমরা বলতে পারি, ওকে ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স, হ্যাঁ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স ইজ আ ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, এভাবে আসলে বলা যায়। এই যে এই জিনিসটা দেখেই কিন্তু আমরা পড়ে ফেলতে পারছি কি আছে এখানে, এ বিলংস টু এক্স অর এ ইজ অ্যান এলিমেন্ট অফ এক্স, আর এটা দেখে আমরা কি বুঝবো যে সি ইজ ইজ নট অ্যান এলিমেন্ট অফ এক্স, অর সি ডাজন্ট বিলং টু এক্স, এভাবে আসলে হচ্ছে আমরা এটাকে পড়তে পারি। তাহলে এটুকু বুঝতে পারছি যে সেট আমরা আসলে হচ্ছে কিভাবে লিখবো, আর সেটের উপাদানগুলোকে আসলে হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তো এইটা বুঝতে পারলাম যে সেট জিনিসটা কি, এটা বুঝতে পারছি, সেট কিভাবে লেখে এটাও বুঝতে পারছি। এখন হচ্ছে আমরা কথা বলবো সেটের প্রকারভেদ নিয়ে, যে সেট আসলে হচ্ছে মানে প্রধানত আমরা আসলে এই যে সেটকে যে লিখি, অ্যাকচুয়ালি প্রকারভেদ বলতে এই যে আমরা হচ্ছে সেটকে যে আসলে হচ্ছে লিখছি, এই লেখার উপর বেস করে হচ্ছে সেটকে আমরা আসলে দুই ভাগে ভাগ করতে পারি। এই যে দেখো সেট প্রকাশ করার পদ্ধতি, দুইটা পদ্ধতি আছে, এই যে যেভাবে প্রকাশ করলাম, এই প্রকাশ করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে তালিকা পদ্ধতি বা ট্যাবুলার মেথড বা রোস্টার মেথড আমরা বলি, আর আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার মেথড বা রুল মেথড। কথা কি বুঝতে পারছি? এটা কি সেটকে আমরা যেভাবে প্রকাশ করি, এই প্রকাশ করতে পারি আমরা দুই ভাবে, একটা ট্যাবুলার মেথডে বা হচ্ছে তালিকা পদ্ধতিতে, আরেকটা আসলে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে বা সেট বিল্ডার মেথড, এই পদ্ধতিতে। তো এখন আমরা এখন দেখি যে তালিকা, তালিকার নামটা শুনেই তো বুঝতেছো যে আমরা যদি তালিকা পদ্ধতি, তালিকার নামটা শুনে বুঝতেছো একটা জিনিসের হচ্ছে এরকম তালিকা থাকবে, একটার পর আরেকটা থাকবে। তো এইটাই আর কিছুই না, যে এই পদ্ধতিতে সেটের সকল উপাদানকে, নর্মালি সেটের সকল উপাদানকে হচ্ছে এই সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে আসলে হচ্ছে রাখা হয়, এর ভিতরে রাখা হয়, এবং উপাদানগুলোকে আলাদা করার জন্য এইখানে দেখো কমা ব্যবহার করা হয়েছে।
উপাদানগুলোকে আলাদা করার জন্য কমা ব্যবহার করেছে। আমরা এতক্ষণ পর্যন্ত যেই সেট আসলে হচ্ছে দেখছি, যেগুলো আসলে হচ্ছে ইমাজিন করছি, সবগুলাই মানে ম্যাক্সিমামটাই আসলে হচ্ছে আমাদের এই তালিকা পদ্ধতি ছিল। ওই যে আমরা লিখছি যে বইগুলার সেট, বাংলা, ইংলিশ, তারপরে আসলে হচ্ছে আমরা কি লিখছি আর জুয়েলারি সেট গুলার মধ্যে লিখছি, কয়েনের সেট গুলার মধ্যে যেগুলো আছে, ধরো 1 পয়সার কয়েন, 10 পয়সার কয়েন, 5 টাকার কয়েন, 10 টাকার তো কয়েন নাই, 1 টাকার কয়েন, 2 টাকার কয়েন, এইভাবে যদি হিসাব করি, তো সবগুলোকে আমরা আসলে কমা দিয়ে দিয়ে আসলে হচ্ছে লিখছি। তাহলে এইটা কি হবে? এইটা হচ্ছে আমাদের সেই ট্যাবুলার মেথড বা তালিকা পদ্ধতিতে আসলে হচ্ছে আমরা প্রকাশ করছি। এখানে আসলে আমরা কমা দিয়ে হচ্ছে প্রত্যেকটা উপাদানকে হচ্ছে আলাদা করি। যেমন এখানে একটা এক্সাম্পল দেখো যে a ইকুয়ালস টু 2 3 5 7 11 13 17। এইখানে দেখো এই যে নাম্বারগুলোকে আমরা আসলে হচ্ছে কমা দিয়ে 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 আসলে হচ্ছে লিখছি। তো এটা আসলে হচ্ছে কি? এটা আসলে হচ্ছে তালিকা পদ্ধতি। কথা কি বুঝতে পারছি? এই জিনিসটা আসলে হচ্ছে তালিকা পদ্ধতি। এবং এই তালিকা পদ্ধতি ছাড়াও কিন্তু আমরা ভাষার মাধ্যমেও, মানে ভাষার বলতে হচ্ছে একটা কথা দিয়েও কিন্তু সেটকে বুঝাতে পারি। সেই কথা দিয়ে যে সেটকে যদি বুঝাই, সেটা হবে আসলে হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতি। এখানে কি হয়েছে? এখানে দেখো যে এই পদ্ধতিতে উপাদানের সাধারণ ধর্মের উল্লেখ করে সেটকে বর্ণনা করা হয়। ধর্মের উল্লেখে মানে হচ্ছে সেটগুলো আসলে হচ্ছে কার সেট, এই যে ধর্মের কথা, ধর্ম হচ্ছে এর বৈশিষ্ট্যের কথা উল্লেখ করে হচ্ছে আমরা সেটকে আসলে হচ্ছে প্রকাশ করি। হ্যাঁ, যেমন ধরো হচ্ছে এখানে একটু যদি এক্সাম্পল টানি, যে এই জায়গাতে দেখো একটা এ একটা সেট, যেখানে এক্স এর পরে হচ্ছে এরকম দুইটা সাইন আছে, এরকম দুইটা সাইন আছে, ওই যে নিচে লিখে দিছি যে এরকম দুইটা সাইন আছে, এই যে দুইটা সাইন ডট ডট, হ্যাঁ, এইটাকে হচ্ছে এই চিহ্ন দ্বারা হচ্ছে যেন, এইটা হচ্ছে বাংলাতে বলে হচ্ছে যেন, বাট এই যেন তেন এগুলো আমরা মনে রাখবো না। এইটাকে বলবো আসলে হচ্ছে such that, such that। এই যেন বললে আসলে হচ্ছে বাংলায় লিখে দিছি, বইতে যেহেতু আছে, ঠিক আছে, বাট এটাকে আমরা বলবো such that। ওই যেন বললে আসলে হচ্ছে পইরা মজা পাই না, ঠিক আছে, তো আমরা আসলে বলবো হচ্ছে such that। এটা মানে আসলে হচ্ছে এই যে দুইটা ডট সাইন, হ্যাঁ, এটারে জানি বাংলা হচ্ছে কি বলে, বিসর্গ না কি যেন আসলে ভুলে গেছি, ওর জন্য হচ্ছে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। তো এটারে হচ্ছে কিছু একটা বলে বাংলাতে, ভুলে গেছি। আমার একটু কমেন্ট করে জানো, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি কি বলে, আমি দেখি এটা কারেক্ট করে নেব। তো বাট এটা ইংলিশে হচ্ছে, এটাকে আমরা বলবো যে যখন আমরা সেটে উল্লেখ করব তখন এটাকে আমরা বলবো such that। তার মানে এই জায়গায় কথাটা হচ্ছে a equals to x such that, x such that x হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। জোড় স্বাভাবিক সংখ্যা, এই কথাটা দিয়ে আমরা কি বুঝতেছি যে জোড় স্বাভাবিক সংখ্যা মানে এক্স, এখানে হচ্ছে এ সেটের মধ্যে এক্স নামক এলিমেন্ট গুলা আছে, এ সেটের মধ্যে এক্স নামক এলিমেন্ট গুলা আছে, যেখানে এক্সটা হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। তাহলে এটা অ্যাকচুয়ালি মিন করতেছে যে জোড় স্বাভাবিক সংখ্যা আসলে হচ্ছে কি 2 4 6 8 10, এরপরে আস্তে আস্তে তো যাবে, এর তো শুরু আছে শেষ নেই। তার মানে এই টাইপের যতগুলা নাম্বার আছে এই সবগুলাই তো জোড় স্বাভাবিক সংখ্যা, তাই না? এগুলো সবগুলাই তো আসলে হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা এটা কি? এটা আসলে হচ্ছে আহ স্বাভাবিক সংখ্যাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে। তো এই যে এই কথাটা যেইটা, এটাকে যদি আমি আসলে ওই যে ট্যাবুলার মেথড বা তালিকা পদ্ধতিতে প্রকাশ করি, এটা আসলে এই যে এইটাই হবে যে এখানে 2 4 6 8 10 এগুলা কি জোড় স্বাভাবিক সংখ্যা। এটাকেই আমরা আসলে কথায় লিখে প্রকাশ করছি, বা এটাই আসলে কি জোড় সংখ্যা, এটাই আসলে কি এই সংখ্যাগুলোর ধর্ম, ঠিক আছে। তো এই ধর্মটাই আসলে হচ্ছে আমি এখানে বসাই দিছি। তার মানে এটা যে হয়ে গেছে, এই যে একটা ব্যাখ্যা লিখে দিছি, এইটাই আসলে হচ্ছে সেট গঠন পদ্ধতি। কথা কি বুঝিয়ে পারছি? যে সেট গঠন পদ্ধতিতে একটা ব্যাখ্যা থাকবে, যে ওই ব্যাখ্যা পরে আমি বুঝবো যে সেটটা আসলে হচ্ছে কি টাইপের সেট। মানে এক্স সাচ দ্যাট এক্স হচ্ছে জোড় স্বাভাবিক সংখ্যা। ক্লিয়ার স্যার? এইটুকু এটা বুঝতে পারছি, এটা একেবারে হচ্ছে সিম্পল জিনিস। ওকে, তো এখন আসি হচ্ছে এই যে স্বাভাবিক সংখ্যা, তারপর আরো কিছু আছে, আমরা বিভিন্ন সংখ্যার সাথে পরিচয় হব, যে বাস্তব সংখ্যা বলি, এই যে হ্যান ত্যান, এগুলো আসলে হচ্ছে একটু আমাদের একটু জানা থাকলে আসলে হচ্ছে ভালো, জানা থাকলে ভালো। যেমন আমরা হচ্ছে, যেমন যদি বলি যে সংখ্যাকে, সংখ্যাকে দুই ভাবে প্রকাশ করা যায়। আমরা যদি একটু লিখি যে সংখ্যা, হ্যাঁ, এই সংখ্যাকে আমরা হচ্ছে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে
একটা সংখ্যাকে আমরা বলবো হচ্ছে বাস্তব সংখ্যা, বা এটা হচ্ছে সেই রিয়েল নাম্বার। হ্যাঁ, আরেকটা হচ্ছে অবাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা বা জটিল সংখ্যা। অবাস্তব সংখ্যা বা এটাকে আমরা বলি আসলে হচ্ছে জটিল সংখ্যা, যে সংখ্যাটা আসলে হচ্ছে জটিল, এটা কি হবে? কমপ্লেক্স নাম্বার। ক্লিয়ার? তো এইটাই আসলে হচ্ছে একটা বাস্তব সংখ্যা, আরেকটা আসলে হচ্ছে জটিল সংখ্যা। বাস্তব সংখ্যা যেটা আসলে হচ্ছে বাস্তবে দেখা যায়, তাই কি অ্যাকচুয়ালি হচ্ছে বাস্তবে আমরা দেখি, আমরা তো আসলে সংখ্যা কি দেখি হচ্ছে সংখ্যা হেঁটে যাচ্ছে, ঠিক আছে? পুরা জিনিসটাই হচ্ছে আমাদের একটা কাউন্টিং এর জন্য আসলে হচ্ছে আমরা ব্যবহার করে থাকি, যেটা যে সংখ্যাগুলো দিয়ে আসলে হচ্ছে আমি কাউন্ট করতে পারি, গণনা করতে পারি, যে সংখ্যাগুলো দিয়ে আসলে হচ্ছে আমি গণনা করতে পারছি, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো আসলে হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে? আর অবাস্তব কি, যেগুলো দিয়ে আসলে হচ্ছে নর্মালি আমরা হচ্ছে কাউন্ট করতে পারি না। ধরো হচ্ছে এখানে একটা কলম, দুইটা কলম, তিনটা কলম, এভাবে যদি আসে, এই যে এই জিনিসগুলো আসলে হচ্ছে বাস্তব সংখ্যা, ঠিক আছে? হোয়াট এভার। তো এইটা গেল, এই বাস্তব সংখ্যাকে হচ্ছে এই আর দিয়ে প্রকাশ করে। এই আরটা হয় একটু এরকম, একটু মোটা, একটু মোটা, এই যে এরকম আর, আর দিয়ে, আর মানে আর ফর রিয়েল নাম্বার। ক্লিয়ার? এটুকু। এখন বাস্তব সংখ্যা তাহলে কি, এটার যদি আমি একটু এক্সাম্পল দেখি, হ্যাঁ, এটার এক্সাম্পল কি কি হতে পারে, বাস্তব সংখ্যা কি কি হতে পারে, যদি এক্সাম্পল দেখি। বাস্তব সংখ্যার কি বললাম, একটি এক্সাম্পল দেখি। কি দেখো, 1 বললাম, 0, বা ধরো হচ্ছে এইভাবে দিলাম, ধরো হচ্ছে -10, এটাও হচ্ছে একটা বাস্তব সংখ্যা। 0, এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। ধরো 2, এটা একটা বাস্তব সংখ্যা। আমি যদি বলি হচ্ছে √2, এটা একটা বাস্তব সংখ্যা। তারপরে ধরলাম আসলে হচ্ছে 3/2, এটা একটা বাস্তব সংখ্যা, কোনো সমস্যা নেই। 3/2 এটা হচ্ছে একটা বাস্তব সংখ্যা। ধরো হচ্ছে √5, এটা একটা বাস্তব সংখ্যা। তারপরে হচ্ছে বা √5, এটাকে আসলে সবগুলো যদিও পয়েন্টে আসে, হোয়াট এভার, ধরো এর 1.57, এটা হচ্ছে কি একটা বাস্তব সংখ্যা। তার মানে এই টাইপের জিনিসগুলো আসলে হচ্ছে বাস্তব সংখ্যা। মানে আমরা মোটামুটি যত রকমের সংখ্যা এখন পর্যন্ত দেখে আসছি বা দেখবো এই পুরো 9 জুড়ে, পুরো 9 বলতেছি, 10 জুড়ে বা হচ্ছে এসএসসি জুড়ে যত নাম্বার দেখবো সবই আসলে হচ্ছে বাস্তব সংখ্যা। হ্যাঁ, আমাদের হচ্ছে অবাস্তব সংখ্যা বা জটিল সংখ্যা নিয়ে একটা কিচ্ছু নাই, কিচ্ছু নাই। কোথায় আছে এটা? এটা কিন্তু এইচএসসি তে আছে। হ্যাঁ, এইচএসসি তে একটা চ্যাপ্টারই আছে যেটা হচ্ছে জটিল সংখ্যা। তো এখন জটিল সংখ্যাকে তোমরা যদি একটু দেখতে চাও যে জটিল সংখ্যাটা আসলে দেখতে কেমন, হ্যাঁ, এর কি চোখ আছে, নাক আছে, কান আছে, এরকম কিছু? জটিল সংখ্যাটা আসলে হচ্ছে সেই সংখ্যা, ধরো হচ্ছে আমি √ওভার বললাম, হ্যাঁ, রুটের ভিতরে হচ্ছে আমার একটা মাইনাস থাকবে, রুটের ভিতরে মাইনাস যুক্ত যে কোনো সংখ্যা, ধরো হচ্ছে -2 বললাম, এটা একটা জটিল সংখ্যা। √ওভার -1, এটা একটা জটিল সংখ্যা। √ওভার -2.5, এটা একটা জটিল সংখ্যা। মানে রুটের ভিতরে যদি মাইনাস থাকে, রুটের ভিতরে যদি মাইনাস থাকে, তাহলে এই টাইপের সংখ্যাগুলোকে আমরা বলি হচ্ছে জটিল সংখ্যা। এটা তুমি হচ্ছে ক্যালকুলেটরে যদি বসাও, ক্যালকুলেটরে এই যে আমার হাতে একটা ক্যালকুলেটর আছে, এই ক্যালকুলেটরে যদি আসলে হচ্ছে তুমি √ওভার -2 বসাও, তাহলে স্বভাবতই আসার কথা আসলে হচ্ছে ম্যাথ ইরর। এবং ম্যাথ ইরর যদি না আসে, ম্যাথ ইরর যদি না আসে, তুমি ম্যাথ ইরর না আসলে হচ্ছে তুমি একটা আই যুক্ত একটা জিনিস দেখবা, হ্যাঁ, ওইটাই আসলে হচ্ছে কমপ্লেক্স নাম্বার। যদি ম্যাথ ইরর না আসে, তাহলে তোমার বুঝতে হবে যে তোমার ক্যালকুলেটরটা আসলে কমপ্লেক্স মোডে আছে, তো তখন সেই ক্ষেত্রে আসলে হচ্ছে ম্যাথ ইরর আসবে না। আর নর্মাল ক্যালকুলেটর আসলে ম্যাথ ইরর আসে। আর মোবাইল ক্যালকুলেটর আসলে হচ্ছে কমপ্লেক্স মোড টোড লাগে না, এটা দিয়ে দিলে ডিরেক্ট ও একটা রেজাল্ট তোমাকে দিয়ে দিবে। বাট সেখানে দেখবা যে আই এরকম কইরা হচ্ছে একটা আই লেখা আছে, এরকম করে একটা আই লেখা আছে। হ্যাঁ, এই আই মানে আসলে হচ্ছে আই যুক্ত থাকলে সেটা আসলে হচ্ছে জটিল সংখ্যা হবে। আমি আর বেশি ডিটেলসে যাচ্ছি না, বেশি কথা বললে মাথা ঘুরাবে। যেই অবাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, এটাকে অ্যাকসেপ্ট করে রেখে দিই, এটা আসলে আমরা এইচএসসি তে গিয়ে আলোচনা করব, কোনো সমস্যা নাই। তো আমরা আসি আসলে হচ্ছে আমাদের এই জায়গাতে ফিরে আসি যে এটা আসলে বাস্তব সংখ্যা, এটাকে আর দিয়ে প্রকাশ করে কেন। এইটা যদিও হচ্ছে তোমাদের প্রথম চ্যাপ্টারে ছিল, বাট এইটার কনসেপ্টটা একটু জানা থাকা উচিত। তো আর মানে আসলে সকল যেই সংখ্যাগুলো আমরা আসলে দেখে আসতেছি, সবগুলো আসলে হচ্ছে বাস্তব সংখ্যা। এই বাস্তব সংখ্যা নরমালি নরমালি আসলে হচ্ছে দুই প্রকারের হয়। বাস্তব সংখ্যা হচ্ছে নরমালি দুই প্রকারের হয়। একটা হচ্ছে মূলদ,
একটা হচ্ছে মূলদ যেটাকে আমরা হচ্ছে কিউ দিয়ে প্রকাশ করি, আর একটা আসলে অমূলদ, অমূলদ যেটাকে আসলে হচ্ছে আমরা কিউ প্রাইম দিয়ে প্রকাশ করি। এখন এই মূলদ সংখ্যাগুলো আসলে কি? মূলদ সংখ্যাগুলো কি? মূলদ সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা, মূলদ সংখ্যাকে, মূলদ সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, মানে একটা লব থাকবে, একটা হর থাকবে। মূলদ সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা, মূলদ সংখ্যাটা হচ্ছে, আমি একটু ডিটেলসেই বলতেছি, একটু হচ্ছে একদম রুট থেকে আর কি হচ্ছে তোমাদের কথাগুলো বলতেছি, যাতে আসলে তোমাদের পরবর্তীতে বুঝতে আসলে খুব ইজি হয়। মূলদ সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে, যে সংখ্যাকে হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ জিনিসটা কি, যেখানে লব থাকবে, হর থাকবে, মানে একটা সংখ্যার ডিভিশন আকারে আসলে হচ্ছে প্রকাশ করতে পারি, ভাগ আকারে প্রকাশ করতে পারি, যে সংখ্যাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, যেই সংখ্যাকে আসলে হচ্ছে, যেই সংখ্যাগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় সেটাকে বলে আসলে হচ্ছে মূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যাটা কি? অমূলদ হচ্ছে একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, একে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, একে আসলে হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না। ওকে, আচ্ছা, এখন ভগ্নাংশ আকারে প্রকাশ যদি করা যায় তাহলে এর সংখ্যাগুলা হচ্ছে কি কেমন হবে? আমি যদি মূলদের বিষয়টাতে আসি, মূলদ সংখ্যাগুলা হচ্ছে কি রকমের হবে, আমি যদি এর একটু এক্সাম্পল টানি, মূলদ সংখ্যাগুলা যেমন ধরো হচ্ছে শুধু 2 দিলাম, 2 একটা মূলদ সংখ্যা। এখন মাথায় হচ্ছে বাড়ি পড়বে যে 2 কেমনে মূলদ সংখ্যা, 2 রে তো আমি হচ্ছে ভগ্নাংশ লব ও হর আকারে প্রকাশ করতে পারি না, এ তো হুদা 2 আছে, খালি কি আছে উপরে লব আছে। তো 2, এই হুদা 2, এটারে আমি লিখতে পারি না 2/1, লেখা যায় 2/1, 2 রে 1 দিয়ে ডিভাইড করলে কি হবে, 2ই তো হবে। সো 2, এটা যেই কথা 2/1 একই কথা, 2/1 আর কিছুই না, এটাই তো ভগ্নাংশ, এখানে কি আছে, লব আছে, হর আছে, তাই না? শুধু 2 কে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে, তার মানে শুধু 2 হচ্ছে কি একটা কি সংখ্যা, একটা আসলে হচ্ছে মূলদ সংখ্যা। হ্যাঁ, এই যে এখানে কন্ডিশনটা, কন্ডিশনটা কিন্তু এখানে সীমাবদ্ধ না। আমি আবারও বলতেছি, এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ, বা হচ্ছে যেটাকে ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় না, এখানে কিন্তু আরো কিছু কেস আছে, আরো কিছু কেস আছে। হ্যাঁ, এই টাইপের আরো কিছু কেস আছে। আমি জাস্ট একেবারে সিম্পল কথা বলতেছি, আমি খুব বেশি একটা ডিটেলসে কিন্তু যাচ্ছি না, আমি উপর উপর দিয়ে আর কি হচ্ছে আলোচনা করতে, যাতে তুমি আসলে বুঝতে পারো যে মূলদ সংখ্যাটা কি, অমূলদ সংখ্যাটা কি। ঠিক আছে, এইটা শুধু 2, এরপর আসলে হচ্ছে 5/3। হ্যাঁ, 5/3, এরপরে তোমাদের একটা জিনিস ছিল হচ্ছে পৌনপুনিক। পৌনপুনিক কি ক্লাস 8 তোমাদের ছিল? আমি আসলে খুব বেশি একটা শিওর না, ক্লাস 8 আসলে হচ্ছে পড়াই না তো। পৌনপুনিকের যে বিষয়টা, পৌনপুনিক হচ্ছে এরকম থাকে যে একটা সংখ্যা যদি হচ্ছে বারবার আসতে থাকে, ধরো হচ্ছে আমি বললাম যে 0.3 পৌনপুনিক, হ্যাঁ, মানে 0.3 পৌনপুনিক মানে 0.3333, এটা আসলে চলতেই থাকবে, চলতেই থাকবে। তখন এই যেহেতু 3টা আসলে বারবার রিপিট হয়েছে, তার উপরে আসলে হচ্ছে আমরা এই যে উপরে হচ্ছে একটা এরকম একটা ডট দিয়ে এটাকে বলে আসলে পৌনপুনিক। তো এর জন্য এটাকে কিন্তু ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়। এটা যে কথা আসলে 3/9 সম্ভবত একই কথা, আই এম নট শিওর, আমার একটু হচ্ছে তোমাদের একটু বইটা দেখতে হবে। হ্যাঁ, বইতে আছে এটা, পৌনপুনিকের যে জিনিসগুলো আছে, কেমনে জানি লেখে, হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক বলছি। এটা এই যে এটা যেই কথা, এটা যেই কথা, এটা কিন্তু আসলে হচ্ছে 3/9, ওই যে 3/9 ওইভাবে আর কি আসে। হ্যাঁ, এটা হচ্ছে এইভাবে আসলে হচ্ছে প্রকাশ করা যায়। তার মানে এই যে এই জিনিসগুলা, এই জিনিসগুলা আসলে হচ্ছে কি, এই জিনিসগুলা হচ্ছে মূলদ সংখ্যা, যে এদেরকে আসলে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারতেছি। কারণ অমূলদ সংখ্যা কোনটা, যেটাকে আসলে হচ্ছে আমি ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না। অমূলদ সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি না কোনটা, কি হতে পারে? যেমন এখানে দেখো আসলে হচ্ছে √2, √2, এই √2, এটা তুমি যদি হচ্ছে ক্যালকুলেটর ভ্যালু দাও, এখানে এই যে রুট এরপরে 2 দাও, এটার একটা ভ্যালু আসবে। এই যে আমি যদি ভ্যালু দেই, দেখো ভ্যালুটা হচ্ছে
যদিও এই ক্যালকুলেটর জাস্ট অল্প কয়টা ডিজিট দিছে আর কি, লাইক √2 যদি দেই, এখানে হচ্ছে এ অল্প কয়টাই ডিজিট দিছে, বাট এই √2 এর ভ্যালু এটা আসলে হচ্ছে চলতেই থাকবে চলতেই থাকবে, এর শুরু আছে শেষ নাই। এবং এই √2 কে তুমি কখনোই ভগ্নাংশ আকারে লিখতে পারবে না। হ্যাঁ, এখন কিছু স্টুডেন্ট বলবে হ্যাঁ স্যার আমি √2 রে হচ্ছে √2/1 লিখতে পারি, তো √2/1 লিখতে পারি, কিন্তু √2 এই যে এই √2/1 ফ্র্যাকশন আকারে লিখছি, বাট √2 সে নিজেই আসলে অমূলদ। সো অমূলদকেও যদি আমি কোনো একটা ভগ্নাংশ আকারে লিখি তখন পুরো জিনিসটাই আসলে অমূলদ হয়ে যাবে। মানে √2 কে, শুধু √2 কে আমরা কখনোই ভগ্নাংশ আকারে লিখতে পারি না। তার মানে হচ্ছে √2 হচ্ছে একটা অমূলদ সংখ্যা, √5 একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে? জটিল সংখ্যার সাথে আবার মিলাই ফেলো না। এরপরে হচ্ছে তোমরা দেখো যে হচ্ছে এরকম একটা আছে যে পাই। হ্যাঁ, এই যে পায়ের ভ্যালু হচ্ছে লিখি আমরা 3.1416, এভাবে আসে যে 3.1415, ক্যালকুলেটর বসালে আসবে কি 926535897993, এভাবে আস্তে আস্তে যেতে থাকবে। এই যে পায়ের ভ্যালু হচ্ছে শুরু আছে শেষ নাই, ঠিক আছে? এটাকে কখনোই ভগ্নাংশ আকারে হচ্ছে আমরা লিখতে পারবো না। কিছু কিছু জায়গায় তোমরা আসলে হচ্ছে যদি একটু একটু পড়ে, তোমরা পড়ো নাই, ঠিক আছে, তো তোমাদের কথা বলে লাভ নাই, তোমরা এখন ওই জায়গাতে আসো নাই। তো অনেক সময় আমরা আসলে হচ্ছে ক্ষেত্র বিশেষে এই পায়ের ভ্যালু আসলে হচ্ছে 22/7 ইউজ করি, যে হচ্ছে পাই ইকুয়ালস টু 22/7 হচ্ছে অনেকে আমরা ইউজ করি, বাট এটা ইউজ করাটা আসলে হচ্ছে ঠিক না। 22/7 যখন লিখছি তখন পাইটাকে আমরা আসলে হচ্ছে মূলদ বানাই দিছি, কারণ এটা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাচ্ছে। তো পাই কিন্তু মূলদ সংখ্যা না। তো এই মূলদ অমূলদ তো বুঝতে পারছি, হ্যাঁ, মূলদ অমূলদ তো বুঝতে পারছি। তো এই মূলদ সংখ্যার যে সেট গুলো আছে এটাকে আসলে কিউ দিয়ে প্রকাশ করে, অমূলদ সংখ্যার সেটটাকে আসলে হচ্ছে কিউ বার দিয়ে আসলে হচ্ছে প্রকাশ করেছে। অমূলদ সংখ্যা এখানেই থাকুক। মূলদ সংখ্যার মধ্যে দেখো তুমি, এটা কি, এটা একটা পূর্ণ সংখ্যা না? এটা একটা পূর্ণ সংখ্যা। মূলদ সংখ্যার মধ্যে হচ্ছে নেগেটিভ নাম্বারও আছে, এখানে আসলে ইনক্লুড লেখা হয় নাই। ধরো হচ্ছে -5, এটা আসলে হচ্ছে একটা মূলদ সংখ্যা। তার মানে মূলদ সংখ্যার মধ্যে আছে কি কি দেখো, একটা পজিটিভ নাম্বার আছে, একটা নেগেটিভ নাম্বার আছে, একটা কি আছে, আবার একটা ফ্র্যাকশন আছে। তো ওইটাকে হচ্ছে আমরা এইভাবে লিখতে পারি যে মূলদ সংখ্যা তো লিখছি, এই ধরো আসলে এখন আসি হচ্ছে মূলদ সংখ্যা, এটা কিউ। এই কিউ আসলে হচ্ছে আবার দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, হ্যাঁ পূর্ণ সংখ্যা, আরেকটা আসলে হচ্ছে এই ভগ্নাংশ, আরেকটা আসলে হচ্ছে ভগ্নাংশ, হ্যাঁ ভগ্নাংশ। এই পূর্ণ সংখ্যাকে আসলে হচ্ছে আমরা হচ্ছে জেড দিয়ে প্রকাশ করি। পূর্ণ সংখ্যাকে আমরা আসলে হচ্ছে জেড দিয়ে প্রকাশ করি। কথা কি বুঝতে পারছি? পূর্ণ সংখ্যাগুলা কি কি, আমরা যদি হচ্ছে পূর্ণ সংখ্যার এক্সাম্পল গুলা টানি, ঠিক আছে? আচ্ছা, জেড দিয়ে প্রকাশ করি, এক্সাম্পল পরে টানতাছি। এই পূর্ণ সংখ্যাকে আবার আসলে হচ্ছে ওই ভগ্নাংশ, আর আমরা যাচ্ছি না, ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়, প্রকৃত অপ্রকৃত মিশ্র, জানি প্রকৃত অপ্রকৃত মিশ্র, ওইগুলা তার যাচ্ছি না। এবং প্রত্যেকটা আবার হচ্ছে 3 ভাগে। প্রকৃত আসলে হচ্ছে 2 প্রকার, পজিটিভ প্রকৃত, নেগেটিভ প্রকৃত। অপ্রকৃত 2 প্রকার, পজিটিভ নেগেটিভ, ওইভাবে আর কি যায়। এভাবে আসলে হচ্ছে যদি ক্যাটাগরি করি আসলে অনেক ক্যাটাগরি আসবে, অত কিছুতে হচ্ছে আমরা যাচ্ছি না। পূর্ণ সংখ্যা আসলে হচ্ছে অ্যাকচুয়ালি 3 প্রকার। পূর্ণ সংখ্যা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা, একটা আসলে হচ্ছে শূন্য, আর একটা আসলে হচ্ছে ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই ধনাত্মক পূর্ণ সংখ্যা, হ্যাঁ, এটাকেই হচ্ছে আমরা বলি, এটা যেই কথা, স্বাভাবিক সংখ্যা একই কথা, স্বাভাবিক সংখ্যা একই কথা। এই স্বাভাবিক সংখ্যা মানে ন্যাচারাল নাম্বার, এটাকে হচ্ছে আমরা এন দিয়ে প্রকাশ করি। এইটাকে হচ্ছে আমরা এন দিয়ে প্রকাশ করি। সো এই যে যখনই আসবে যে স্বাভাবিক সংখ্যা, তো তখন তোমার বুঝতে হবে যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় আসলে 1 2 3 4 এইভাবে আস্তে আস্তে যাবে। কথা কি বুঝতে পারছি? আর শূন্য তো শূন্যই। শূন্য আসলে কি? শূন্য ধনাত্মক না ঋণাত্মক না, বাট আমরা ক্ষেত্র বিশেষে শূন্যকে ধনাত্মক নাম্বার হিসেবে বিবেচনা করি। আর শূন্য সহ যে নাম্বারগুলো আছে, শূন্য সহ পজিটিভ যে নাম্বারগুলো আছে, শূন্য সহ পজিটিভ যে নাম্বারগুলো আছে, যে এই দুইটা শূন্য সহ, এটা কই লিখব, যে শূন্য সহ এই যে এই নাম্বারটা আমি যদি ইনক্লুড করি শূন্য সহ, তখন এটাকে বলে আসলে হচ্ছে অঋণাত্মক সংখ্যা,
ঋণাত্মক সংখ্যা। তার মানে অ্যাকচুয়ালি আমরা এভাবে বলতে পারি যে পূর্ণ সংখ্যা দুই প্রকার, একটা ঋণাত্মক আর একটা অঋণাত্মক। অঋণাত্মক আবার দুই প্রকার, একটা জিরো আর একটা হচ্ছে ধনাত্মক, মানে ধনাত্মক বলতে স্বাভাবিক সংখ্যা। সো এই জিনিসটা কি টোটালটা ওই যে কোনটার সিম্বল কি সেটা হোপফুলি বুঝতে পারছি। সেই সিম্বল গুলাকে বোঝানোর জন্যই হচ্ছে আমার এই একটা বিশাল সময় নিয়ে হচ্ছে আলোচনাটা ছিল হচ্ছে এইটা, যে কি যে বাস্তব সংখ্যাকে আমরা আর দিয়ে প্রকাশ করি, মূল সংখ্যাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি, তারপর হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপর পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু হচ্ছে সব আসবে, -1 -2 0 1 2 সবগুলোই একসাথে, এটা আসলে পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা আবার দুই প্রকার, ঋণাত্মক সংখ্যা আর অঋণাত্মক সংখ্যা। অঋণাত্মক সংখ্যা আবার দুই প্রকার, শূন্য আর ধনাত্মক বা স্বাভাবিক সংখ্যা। তো স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 এগুলা। সো এইটা আসলে হচ্ছে বুঝতে হবে। এরপরে এই স্বাভাবিক সংখ্যা যদি বলি, এই স্বাভাবিক সংখ্যা হচ্ছে আবার যায় কি একটা হচ্ছে মৌলিক সংখ্যাতে আসে, এরপরে আরো হচ্ছে অনেক বিষয় আসে এখান থেকে আমরা বের করতে পারি। সো এটা হচ্ছে ইনিশিয়াল, আমরা হচ্ছে কাট করে করে আর কি হচ্ছে আলোচনা, যেগুলো প্রাইম আলোচনা ছিল এগুলো আসলে হচ্ছে এখানে করছি। ক্লিয়ার? এটুকু বুঝতে পারছি। সো এই জিনিসটা আসলে হচ্ছে আমাদের এই সেটের জন্য বা সেটের ম্যাথ করার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে? সো এইটা হোপফুলি আমরা বুঝতে পারছি। তো আমরা এই আলোচনাটা কেন টানলাম? এই আলোচনাটা টানছি হচ্ছে সেট গঠন পদ্ধতিতে, যেখানে ছিল হচ্ছে এক্স সাচ দ্যাট এক্স জোর স্বাভাবিক সংখ্যা। জোর স্বাভাবিক সংখ্যা বলতে বুঝবো আমরা ধনাত্মক পূর্ণ সংখ্যা, যেটা শুরু হয় আসলে 1 থেকে, কিন্তু যেহেতু জোর বলছে তাই এখানে 2 থেকে শুরু হয়েছে। কথা কি বুঝতে পারছি? তাহলে এই দুইটা জিনিস আমরা হচ্ছে সেট প্রকাশ বুঝলাম, একটা তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। তো এখন হচ্ছে আমরা এই যে দুইটা জিনিস শিখছি, এই দুইটা জিনিসের উপরে হচ্ছে দুইটা ম্যাথ করে ফেলবো। ঠিক আছে? সো আমরা হচ্ছে টাইপ ওয়াইজ ম্যাথে চলে যাই। আমাদের প্রথম টাইপ আসলে তালিকা পদ্ধতিতে প্রকাশ। ঠিক আছে? তালিকা পদ্ধতিতে প্রকাশ। হ্যাঁ, তো এইটা এইটা হচ্ছে আমরা কিভাবে করব? দেখো, তালিকা পদ্ধতিতে প্রকাশ মানে আমাদের যে সেটটা দিছে, এই সেটটা আসলে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দিছে, এটাকে আমাদের হচ্ছে তালিকা পদ্ধতিতে নিয়ে আসতে হবে। দেখো এখানে একটা হচ্ছে সেন্টেন্স বলে দিছে যে এক্স, এইখানে দেখো এই কথাটা মানে কি, এক্স বিলংস টু এন, মানে এই যে এই জায়গাটা হচ্ছে এটা হচ্ছে বুঝার বিষয় যে এক্স বিলংস টু এন, এরপরে সাচ দ্যাট আসছে, এরপরে সাচ দ্যাট আসছে, ওই সাচ দ্যাট এর পরে যেটা আছে এটা আমরা পরে দেখতেছি। তার মানে এখানে এক্স বিলংস টু এন মানে কি, এক্স বিলংস টু এন, ওই যে মনে আছে আমরা যে করছিলাম যে এখানে হচ্ছে এরকম ছিল যে আমরা হচ্ছে এ একটা সেট নিছি, এ সেটের মধ্যে আসলে হচ্ছে দুইটা এলিমেন্ট ছিল এক্স আর ওয়াই, তখন বলছিলাম যে এক্স বিলংস টু এ অর এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ এ, তো এভাবে বলছিলাম। তো আর এইখানে কি বলছি, এক্স বিলংস টু এন অর এক্স ইজ অ্যান এলিমেন্ট অফ এন। এখানে এই এনটা কি মিন করে, এখানে এনটা মিন করে আসলে হচ্ছে দেখা যাচ্ছে এনটা, এখানে এই এন এটা মিন করে আসলে হচ্ছে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। তো এই যে এই সিম্বল গুলা, এইগুলা হচ্ছে যদি আমরা না জানি তাহলে ম্যাথগুলা কিন্তু করতে আমাদের অসুবিধা হয়ে যাবে। স্বাভাবিক সংখ্যা, এই স্বাভাবিক সংখ্যা শুরু হয় কোথা থেকে? স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, 2 3 4 5 এভাবে আস্তে আস্তে যাবে। তার মানে এখানে x বিলংস টু n মানে কি, x এর x হবে 1 হতে পারে, 2 হতে পারে, 3, x এর ভ্যালু এইগুলো আসবে 1 2 3 4 5 এর এইভাবে আসলে হচ্ছে যাবে। যদি বলতাম যে x বিলংস টু z, জেড বলে কি হইতো, জেড বলে হচ্ছে নেগেটিভ নাম্বার আসতো, পজিটিভ নাম্বার আসতো, জিরো আসতো, কিন্তু দেখো স্বাভাবিক সংখ্যায় কিন্তু আমি জিরো টানি নাই, জিরো কিন্তু টানা যাবে না, স্বাভাবিক সংখ্যায় কিন্তু জিরো নাই। কথা কি বুঝতে পারছি? তো এর জন্যই আসলে হচ্ছে ওই যে এতক্ষণ যে আলোচনা করলাম, সেই আলোচনাটা কেন করছি সেটা অ্যাকচুয়ালি এই সিম্বল গুলা হচ্ছে আমাদের বোঝার জন্য। আশা করি সেটা বুঝতে পারছি। তো প্রশ্নটা এখন হচ্ছে ক্লিয়ার যে এক্স বিলংস টু এন মানে এক্স এর যে মানগুলা বা এক্স এর যে ভ্যালুগুলা, এই ভ্যালুগুলো আসলে হচ্ছে হবে ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, সাচ দ্যাট যেখানে বা যেন এক্স স্কোয়ার মানে ওই যে নাম্বারটা নিব সেই নাম্বারের বর্গ, এক্স স্কোয়ার মানে যেই নাম্বারটা আমি চুজ করব বা যে নাম্বারগুলো আসলে হচ্ছে চুজ করা হয়েছে সেইগুলার বর্গ আসলে 4 থেকে বড় হইতে হবে, 4 থেকে বড় হইতে হবে, এবং এর কিউবটা, কিউবটা আসলে 125 থেকে ছোট হইতে হবে। তার মানে আমি স্বাভাবিক সংখ্যাগুলা নিব, কিন্তু আমার সেটের অন্তর্ভুক্ত হবে সেই সংখ্যাগুলা যাদের বর্গ 4 থেকে বড় এবং ঘন বা কিউব এটা আসলে 125 থেকে ছোট। এই কথাটার মানে হচ্ছে এইটা যে আমার যে সেট আছে এই সেটগুলো আসলে হচ্ছে এই যে কথাটা আমি যদি ভাঙায় বলি যে এই কথাটার মানে হচ্ছে
আমার যে সেট আছে সেই সেটটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট, সেই সেটটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এবং স্বাভাবিক সংখ্যার সেট কি 1 থেকে শুরু করে তো অসংখ্য ইনফাইনাইট পর্যন্ত যাবে, কিন্তু আমি সবাইকে নিব না, নিব কাকে? যাদের বর্গ, যেই নাম্বারগুলোর বর্গ 4 থেকে বড় আর ঘন ঘন বা কিউব 125 থেকে ছোট, আমি জাস্ট শুধু সেই নাম্বারগুলোকেই এখানে ওই সেটের মধ্যে অন্তর্ভুক্ত করব। কথা কি বুঝতে পারছি? এইটাই আসলে হচ্ছে প্রশ্ন, যে এই কথাটা এই একটু মানে আধা লাইনের একটা কথা কিন্তু অনেক কথা মিন করে, ঠিক আছে? তো এই টাইপের প্রবলেম আমরা কিভাবে সলভ করব? ওই যে এটা হচ্ছে একটা ওয়ে আছে, অনেক ওয়ে আছে, তো আমি হচ্ছে এভাবে বক্স করে করাটাই আসলে হচ্ছে পছন্দ করি। আচ্ছা, আমার স্যার হচ্ছে আমাকে এই পদ্ধতিতে আসলে হচ্ছে শিখাইছিল, তো সেটা এখনো মনে আছে। তো আমিও হচ্ছে তোমাদের একটু শিখাইয়া দিই, হ্যাঁ, ওইভাবেই আসলে হচ্ছে শিখাই দিচ্ছি যেভাবে হচ্ছে স্যার আমাকে শিখিয়ে দিয়েছিল। তো এখানে হচ্ছে এক্স এর ভ্যালু নিব, এখানে হবে এক্স স্কোয়ার, এখানে হবে এক্স কিউব, আর এখানে হবে আসলে হচ্ছে মন্তব্য, মন্তব্য কমেন্টস। সে কমেন্টস কি তুমি নিবা কি নিবা না, এইটুকুই। তো যেহেতু স্বাভাবিক সংখ্যা, তাই আমি নিব হচ্ছে প্রথমে 1, এরপর কি এখানে যদি স্কোয়ার আছে, হ্যাঁ, তার মানে 1 কে যদি আমরা স্কোয়ার করি কি হয় 1। এখন 1 কি 4 থেকে বড়? 1 কি 4 থেকে বড় না, তাহলে 1 is not greater than 4, 1 is not greater than 4। and 1 কে যদি আমি কিউব করি কি হবে 1, এ 1 কি 125 থেকে ছোট? হ্যাঁ ছোট, 125 থেকে ছোট। এখন আমার কন্ডিশন কিন্তু দুইটাই ফুলফিল করতে হবে, এইটা এবং এইটা, মানে এবং কথাটার মানে হচ্ছে এইটাও করতে হবে ওইটাও করতে হবে। 4 থেকে বড় হইতে হবে, 125 থেকে ছোট হইতে হবে। তাই সে 125 থেকে ছোট হইছে, কিন্তু সে 4 থেকে বড় হয় নাই, তার মানে কি এটাকে আমরা নিব না নিব না? তাহলে মন্তব্যটা কি হবে? মন্তব্যটা হবে গ্রহণযোগ্য নয়, মানে এটাকে আমরা নিতে পারবো না। ক্লিয়ার এইটুকু? এই যে দিয়ে দিলাম। এরপরে দেখো কি আছে, এরপরে হচ্ছে এক্স এর ভ্যালু কি বসাবো? 2 বসাবো। যদি 2 বসাই 2 স্কোয়ার, এটা কি আসতেছে 4। এখন 4 কি 4 থেকে বড় না? 4 তো 4 এর সমান, বড় কেমনে হবে? আমার তো লাগবে বড়, তার মানে 4 is not greater than 4। আমরা যদি আসলে হচ্ছে 2 কে কিউব করি, 2 কিউব কত হয় 8, 8 হচ্ছে লেস দেন 125। তো এইটাও আসলে কি গ্রহণযোগ্য হয় নাই। এরপরে আমরা যদি আসলে হচ্ছে 3 নেই, 3 কে যদি স্কোয়ার করি কি হয় 9 হয়। 9 কি 4 থেকে বড়? হ্যাঁ অবভিয়াসলি 9 4 থেকে বড়। এরপরে আমরা যদি 3 কে কিউব করি, 3 কিউব মানে 27। এই 27 কি আসলে হচ্ছে 125 থেকে ছোট? হ্যাঁ ছোট, 125 থেকে ছোট। তার মানে সে এটাও ফুলফিল করছে, এই শর্তটাও সে ফুলফিল করছে। যেহেতু সে দুইটা শর্তই মানছে, একে না নিলে তো আমার পাপ হয়ে যাবে, তার মানে এ আসলে হচ্ছে গ্রহণযোগ্য, মানে এ আসলে একসেপ্টেড। এইটা দিয়ে দিলাম। এরপরে আমরা নেই হচ্ছে এক্স এর ভ্যালু 4 বসাই, এক্স এর ভ্যালু কি 4 বসাই। তো 4 বসালে কি হয় 4 স্কোয়ার, 4 স্কোয়ার কত 16, তাই না? 4 স্কোয়ার তো 16, 4 ইন্টু 4। এইটা কি 4 থেকে বড়? হ্যাঁ অবভিয়াসলি বড়। এরপরে 4 কে কি করব কিউব করব, 4 কে যদি কিউব করি তাহলে 4 16 কত 4 16 64, 64 আসে। এই 64 কি 125 থেকে ছোট? হয় 125 থেকে ছোট। তার মানে কি এইটাও একসেপ্টেড। ওকে, এরপরে আমরা আসলে হচ্ছে 5 নেই, যদি 5 নেই তাহলে কি হয় 5 হচ্ছে স্কোয়ার করি কি আসবে 5 স্কোয়ার কত 25। এই 25 কি 4 থেকে বড়? অবভিয়াসলি 4 থেকে বড় হবে। এরপরে আমরা যদি 5 কে কিউব করি, ঠিক আছে 25, 25 5 25 125, মানে 125। এটা কি 125 থেকে ছোট? 125 থেকে ছোট কেমনে হয়? এর তো এর সমান, তার মানে ইজ নট লেস দেন 125। তার মানে কি? তার মানে এ বেচারা কি হবে না গ্রহণযোগ্য
নয়। এ আসলে কি একসেপ্টেবল হবে না। শেষ, বুঝে গেলাম। এরপরে আমার আর যাওয়ার দরকার নাই, কারণ কি আমি যদি 6 নেই, 6 কে যদি কিউব করি কত হয় সেটা তো হচ্ছে মুখস্থ নাই। এটা যদিও হচ্ছে তোমরা একটু মুখস্থ করে ফেলবা, 6 কে কিউব করলে হচ্ছে 216, তো সেটা তো আরো হবে না, সেটা তো আরো হবে না, তার মানে আর কিছুই আসবে না। তার মানে আমরা ফাইনালি হচ্ছে এটা নো, এটা নো, এটা ইয়েস, এটা ইয়েস, এটা নো, আমরা তাহলে দুইটা নাম্বার পাইছি। তো এরপরে হচ্ছে এটা কি, এই যে এটার নিচে লিখবো, যেহেতু আমার জায়গা নাই আমি হচ্ছে একটু এই পাশে লিখতেছি, তার মানে নির্ণয় সেট, নির্ণয় সেট, এটা ইকুয়ালস টু কি, এটা ইকুয়ালস টু হচ্ছে ওই যে সেটকে কিভাবে লিখবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, কে ভ্যালু কি আসতেছে, গ্রহণযোগ্য কি হয়েছে 3 আর 4, তাহলে এখানে হবে 3 আর 4। তুমি কিন্তু হচ্ছে আবার এই যে এইগুলা দিয়ে দিও না, এখানে কি বলছে x বিলংস টু n, তোমার x এর ভ্যালু দেখতে হবে, x এর ভ্যালু হচ্ছে n, সো x এর ভ্যালু কি কি পাইছি এখানে 3 আর 4 অ্যাকসেপ্টেড, সো এটা হচ্ছে 3 আর 4। এই যে এইভাবে আমরা চাইলে যে কোনো ম্যাথ, যে কোনো ম্যাথ যেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে সলভ করে ফেলতে পারি। এটা বুঝতে পারছি স্যার, খুবই সহজ না? খুবই সহজ, সেট কথাটাই তো সোজা, ম্যাথ কেমনে কঠিন হয়, তাই না? এইটুকু ক্লিয়ার? ওকে, তো আমরা সেট গঠন পদ্ধতি দেখছি, সরি তালিকা পদ্ধতিতে প্রকাশ দেখছি, এখন হচ্ছে আমরা টাইপ 2 নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে কি, যেটা হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ। ঠিক আছে, সেট গঠন পদ্ধতিতে প্রকাশ কি হবে, এইটা আসলে হচ্ছে ওই যে যেটা এর আগের ম্যাথটা ছিল যে সেট গঠন ছিল তালিকাতে প্রকাশ করতে হবে, আর এখন তালিকা আছে সেট গঠনে প্রকাশ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছি স্যার? হ্যাঁ, এখন দেখো, এখন দেখো হচ্ছে আমাদের যে ম্যাথটা যেটা আছে, হ্যাঁ, এইখানে এখানে দেখো যে হচ্ছে সি একটা সেট, একটা সেটের নাম দিয়ে দিছে খুব সুন্দর। এখানে এলিমেন্ট গুলা -4, -3, -2, -1, 0, 1, 2, 3, সেটটাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করা, মানে এটাকে তোমার একটা বাক্য লিখতে হবে, একটা বাক্য লিখতে হবে। তো এইটা আমরা হচ্ছে কিভাবে লিখবো, দেখো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে নাম্বারগুলা, সি সেটের উপাদানগুলা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? সি সেটের উপাদানগুলা কিন্তু পূর্ণ সংখ্যা, এখানে নেগেটিভ নাম্বার আছে, 0 আছে, আর কি পজিটিভ নাম্বার, তার মানে হচ্ছে সি সেটের উপাদানগুলো আসলে কি পূর্ণ সংখ্যার সেট, তাই না? পূর্ণ সংখ্যা, এবং এইটা আসলে -4 থেকে বড় আর 3 থেকে ছোট, তাই না? পূর্ণ সংখ্যা, এবং এরা আসলে হচ্ছে ক্রমিক সংখ্যা। ক্রমিক সংখ্যা কি আমরা বুঝি স্যার? ক্রমিক সংখ্যা বুঝি, ক্রমিক সংখ্যা 1 2 3 4, মানে পর পর যে সংখ্যা, দেখো -4 3 -2 1 0 1 2 3, ক্রমিক সংখ্যা মানে একটা থেকে আরেকটা ডিফারেন্স আসলে 1। তার মানে এখানে আমরা বলতে পারছি যে সি সেটের সকল উপাদান, সকল উপাদান, হ্যাঁ, ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা না, ওই যে পূর্ণ সংখ্যার মধ্যে কি পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, 0 আছে। ক্রমিক পূর্ণ সংখ্যা পরপর পূর্ণ সংখ্যা, যা কি আছে -4 থেকে বড় আর 3 থেকে ছোট, যা -4 থেকে বড় এবং এটা এইভাবে -4 থেকে বড়, বুঝলাম, এটা -4 এর সমান হতো, -4 থেকে বড় বা সমান, বড় বা সমান মানে গ্রেটার দ্যান অর ইকুয়াল, এবং কি 3 থেকে ছোট বা সমান। এই কথাটা হচ্ছে বুঝতে পারছি, এই কথাটা যে এখানে সি সেটের উপাদানগুলো, সি সেটের উপাদানগুলো আমরা দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? পূর্ণ সংখ্যা, কিন্তু ক্রমিক পূর্ণ সংখ্যা, সো এটা লিখছি ক্রমিক পূর্ণ সংখ্যা, যা -4 থেকে বড় বা সমান এবং 3 থেকে ছোট বা সমান। তো এই কথাটা এখন যদি আমি লিখি, কিভাবে লিখবো, কিভাবে লিখবো, কি বলছি, সি সেটের উপাদানগুলা হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে হচ্ছে উপাদানগুলো আমি যদি ধরি এক্স, তার মানে এক্স বিলংস টু
কি হবে? জেড হবে? জেড হবে না, হ্যাঁ জেড হবে, এক্স বিলংস টু জেড। এম তো হচ্ছে পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, সি বিলংস টু জেড such that, যেখানে কি ক্রমিক সংখ্যা আছে, তো ক্রমিক সংখ্যা লিখে দিছি, ওটা হচ্ছে আমরা ওইভাবে লিখবো যে এক্স, এই যে এক্স এর ভ্যালুটা কি -4 থেকে বড় বা সমান, তারপর -4 থেকে বড় বা সমান এবং 3 থেকে ছোট বা সমান এইটা, ও ক্রমিক সংখ্যা, ও ক্রমিক সংখ্যা। এই তো এই যে কথাটা লিখছি পুরা বাংলায় যে 2 লাইন লিখছি, এটা দেখো এই যে এইভাবে প্রকাশ করে ফেলছি যে এক্স বিলংস টু জেড, এটা মানে কি সি সেটের সকল উপাদান পূর্ণ সংখ্যা। ওই যে ক্রমিকটা পরে আনতেছি, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা যা -4 থেকে বড় বা সমান, ওই যে -4 থেকে বড় বা সমান এবং 3 থেকে ছোট বা সমান, এই যে লেস দ্যান অর ইকুয়াল 3, কমা ও ক্রমিক সংখ্যা, ওই যে ক্রমিক সংখ্যাটা এর পরে টানা লাগছে। সো এটাই, এই যে এই প্রবলেমটা কি যেভাবে প্রকাশ করে ফেলছে, কি কথা দিয়ে শেষ। এটাই তো সেট গঠন পদ্ধতি, বুঝতে পারছি? ক্লিয়ার? এখন তোমাদের টাস্ক থাকবে হচ্ছে এই যে বই, আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছ, এই বইটা তো সবার আছে তাই না? যদিও হচ্ছে আমার কাছে বাংলা ভার্সনের বইটা নেই, আমার কাছে ইংলিশ ভার্সনের বইটা আছে। এই বইতে আপনারা দেখবেন যে হচ্ছে পেজ নাম্বার 33, হ্যাঁ পেজ নাম্বার 33 আমি যদি আসি এখানে, এই দুইটা যদি বুঝে থাকেন, এই যে পেজ 33, পেজ 33 তে আপনারা দেখবেন যে এখানে আসলে হচ্ছে সিকোয়েন্সটা যদি আসলে হচ্ছে ঠিক নাই, 1 এর মধ্যে আবার 1 বসায় দিছে, এটা আসলে হচ্ছে এখানে রাইটারদের ব্যর্থতা, যেটাকে আসলে হচ্ছে তারা ঠিক করে লেখে নাই। 1 এর ভিতরে আসলে এটাকে তাদের আসলে মার্কিংটা উচিত ছিল যে এ বি সি এভাবে আসলে প্রকাশ করা। 1 আমি একটা প্রশ্ন হেডিং দিছি, এরপরে এর ভিতরে কখনোই 1 2 3 বা 1 2 3 এভাবে আসলে হচ্ছে লেখা যায় না, এটা আসলে হচ্ছে উচিত না আর কি। হ্যাঁ, তো যাই হোক, ওইটা আমাদের উচিত অনুচিত দেখে লাভ নাই। এখানে 1 2 যেটা আছে, যে 1 হচ্ছে বড় 1, হ্যাঁ 1 হচ্ছে যে বড় 1 আর 2 হচ্ছে যে বড় 2। এই যে বইতে কি বলো, ওই যে পেজ নাম্বার 33, বড় 1 বড় 2 এর যে ম্যাথগুলো আছে, প্রথমটা হচ্ছে এক্সপ্রেস দ্য ফলোইং সেটস ইন সেট বিল্ডার নোটেশন, মানে প্রথমটা হচ্ছে তোমাকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে বলছে, সেট বিল্ডার। আচ্ছা হ্যাঁ, আর এখানে তো লিখছো তো ভুল, আচ্ছা জানি না আমি হচ্ছে, এটা তো এখানে চেঞ্জ হতে পারে। প্রথমটা আসলে হচ্ছে তোমাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, দ্বিতীয়টা আসলে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করতে হবে। যদি ইংলিশে আসলে দুইটাই ভুল লেখা রাখছে, দুইটাই সেট বিল্ডার লিখে ফেলছে, যাই হোক এটা একটা টাইপিং মিস্টেক হতে পারে। তো এই যে বইয়ের যে দুইটা প্রবলেম, এই দুইটা প্রবলেম আসলে হচ্ছে, দুইটা প্রবলেম বলতে প্রথমটাতে 4টা, দ্বিতীয়টাতেও আছে হচ্ছে 4টা। এই 4টা প্রবলেম একটু বাসায় স্যার একটু কষ্ট করে প্র্যাকটিস করবেন, তাহলে আপনাদের এই দুইটাটাই তালিকা পদ্ধতি আর সেট গঠন পদ্ধতিতে ইনশাআল্লাহ আর কোনো সমস্যা থাকবে না। ঠিক আছে, আজকের ক্লাসে এই পর্যন্তই রাখলাম। পরবর্তীতে হচ্ছে আমরা সেটের বিভিন্ন প্রকারভেদের, সেটের বিভিন্ন প্রকার আছে সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, এবং সেটা আসলে হচ্ছে খুব বেশি সহজ। হ্যাঁ, আমরা খুব দ্রুতই আসলে হচ্ছে শেষ করে ফেলতে পারবো। ঠিক আছে, তো আজকের মতো এখানে, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।